আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ৬ ঘন্টা পর কোহিনুর কেমিক্যাল কারখানা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কারখানায় ভাঙচুর। মানবাধিকারের প্রতি অবজ্ঞা, উন্নয়নের পথে হুমকি বললেন প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ। অদৃশ্য অনেক শত্রু এখন দৃশ্যমান হচ্ছে বলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। স্বৈরাচার পালিয়ে গেলেও অনেক কাজ বাকি মন্তব্য। জ্যেষ্ঠ ৩ জনের মধ্যে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা রাখতে বিএনপির প্রস্তাব। বিচার বিভাগের স্বাধীনতায় ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ। সাগররুনি হত্যা মামলার অনেক নথি গায়েব, জানালো তদন্ত সংশ্লিষ্ট টাস্কফোর্স। প্রতিবেদন জমা দিতে ৬ মাস সময় বাড়ালেন হাইকোর্ট। এবং সিলেট টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে ছন্দে ফিরেছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর অপরাজিত হাফ সেঞ্চুরিতে টাইগারদের ১১২ রানের লিড। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দীর্ঘ ৬ ঘন্টা পর তেজগাঁওয়ের কোহিনুর কেমিক্যাল কারখানায় কর্মরত শ্রমিক ও বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই তেজগাঁওয়ের তিব্বত মোড় এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। সৈয়দ অদিত জানাচ্ছেন। এর আগে বেলা ১:৩০টার দিকে কারখানার সামনে সড়ক অবরোধ করেন শ্রমিক জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে যোগ দেন আরো স্থানীয় জনতা। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে আনতে তিব্বত এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যেটি ঘটেছে সেটি নিয়ে আমরা আপনাদের প্রতি সমবেথী। আমরাও আপনাদের সাথে একই সুরে তাল মিলিয়ে এটি বলতে চাই যে যিনি এটি করেছেন তার জন্য যদি আপনারা যদি অভিযোগ দেন থানায়, তাহলে আমরা দেশের প্রচলিত আইনে ওনার যে বিচার হবে সেই বিচারটি আমরা করব। সে সময় শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে আহ্বান জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এটা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার কারণে সমস্ত যুবকেরা এটা নিয়ে আন্দোলন করছে যেন তাকে বের করে দেওয়া হয়। আমাদের বিশ্বনবীরা নিয়ে উল্টাপাল্টা কটূক্তি কথা বলছে। আমরা সবাই মিলে প্রতিবাদ জানাইলাম। যখন আল্লাহর রাসূলকে নিয়ে উনি এরকম ভাবে এই কথা বলছে, তখনই এই কোম্পানির স্টাফরা আর এই কষ্ট আর সহ্য করতে পারেনি। এই জন্য তারা ইনস্ট্যান্ট রাস্তায় নেমে গেছে। সকল মুসলমানের দাবি যে না, এটা আমরা একটা বিচার চাই। ৬ ঘন্টা সড়ক অবরোধের পর আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। আর এরপর পরই সড়কের দুই পাশে যান চলাচল স্বাভাবিক হয়। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। কাতারে আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। বলেছেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ কেবল কোনো একটি অঞ্চলের নয়, এটি বিশ্ব মানবতার জন্য ভাবনার বিষয়। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী পারস্য উপসাগর পারের দেশ কাতার। আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদের মজুদের দিক থেকে অনেক দেশের চেয়েই এগিয়ে। কাতারে অনুষ্ঠিত আর্থানা সম্মেলন ২০২৫-এ যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন কালিফা আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক হয়েছে। কাতার ফাউন্ডেশন আয়োজিত
আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইউনুস। প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশে চলমান যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলেন তিনি। অধ্যাপক ইউনুস বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়। প্রধান উপদেষ্টা বলেন, সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব করে এবং অর্থনীতি করে ধ্বংস। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলেছেন প্রেস সচিব। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আপনার শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অদৃশ্য অনেক শত্রু এখন দৃশ্যমান হচ্ছে, তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর বিভাগের 3 জেলায় বিএনপির 31 দফা নিয়ে বিএনপির কর্মশালায় তিনি বলেন, ঐক্যবদ্ধ না থাকলে 31 দফা বাস্তবায়ন করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। রাহুল রায় জানাচ্ছেন। রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফার যৌক্তিকতা বোঝানোর পাশাপাশি তা সবার কাছে পৌঁছে দিতে সারা দেশে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে 31 দফার কর্মশালায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটি বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সুন্দর বাংলাদেশ তৈরি করতে এখনো অনেক কাজ বাকি। টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু এখনো আমরা অর্জন করতে সক্ষম হয়নি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। তারেক রহমান বলেছেন, 31 দফাই শেষ কথা নয়, দেশের কল্যাণের জন্য আরো ভালো প্রস্তাব দিলে তাও গ্রহণ করা হবে। এই দেশের মানুষের। রাহুল রায়, চ্যানেল আই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 জন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখতে সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছে বিএনপি। একই সাথে বিচার বিভাগের স্বাধীনতার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল করারও প্রস্তাব দেয় দলটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 3য় দিনের বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্যরা অংশ নেন। লালা নসিন জানাচ্ছেন।
সংস্কার বিষয়ে প্রস্তাবিত সুপারিশমালার ওপর বিএনপির অবস্থান নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয় সংসদের এলডি হলে তৃতীয়বারের মতো বৈঠকে দলের নেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সংবিধান, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন। ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের সুপারিশমালার ওপর বিএনপির মতের সামঞ্জস্যের পাশাপাশি কিছু বিষয় দ্বিমতের কারণেই আলোচনায় সময় লেগেছে। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব। সংবিধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের ব্যাপারে কমিশনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই একমত হলেও দ্বিমতগুলো স্পষ্ট করে তুলে ধরেছে বিএনপি। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক সেটাও আমরা চাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। বিচার ব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি দমন বিষয়েও তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে বিএনপি। এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন যদি আমাদের সাথে আরো আলোচনার প্রয়োজন হয় ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি, আমরা আলাপ করব। এ নিয়ে 15টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক বৈঠক করল ঐকমত্য কমিশন। ধন্যবাদ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলে জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই। তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী 1 মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এই মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কতগুলি মৌলিক দাবি শ্রমজীবী মানুষের জনগণের সামনে উত্থাপন করবে। আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তেজগাঁও জোন। বিক্ষোভ সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ জুলাই চেতনা বাস্তবায়নে আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণপরিষদ নির্বাচনের দাবি জানান। বিকেলে রাজধানীর খামারবাড়িতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ভারতের স্বার্থ রক্ষাকারী একটি ফ্যাসিবাদী সংগঠন, যারা পালিয়ে গিয়ে এখনো নানাভাবে দেশের সংস্কারে বাধা দেয় এবং ষড়যন্ত্র করছে। নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে থাকার পরেও সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি, যা এই সরকারের ব্যর্থতা। সংস্কার কার্যক্রমের পাশাপাশি গণ অধিকার পরিষদের মাধ্যমে নির্বাচন করে দেশে নতুন সংবিধানের দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের ইতিহাস, গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, সন্ত্রাসের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, দেশ বিক্রি করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার ইতিহাস। অতএব বাংলাদেশের কোন গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের আর কোন রাজনৈতিক করার অধিকার তার থাকতে পারে না। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়া সহ বেশ কিছু কার্যক্রম শুরু করেছে দুদক। দুর্নীতি মামলার পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করছে সংস্থাটি। দুদক কমিশনে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে। রোকসানা আমিন জানাচ্ছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলায় চার্জশিট দাখিলের পর শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতের আদেশে আসামিদের দেশে আনতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্ন ছিল দুদক কমিশনারের কাছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করবো। যদি প্রয়োজন পড়ে ডেডলাইন জারি করা হবে। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক কমিশনার বলেন বাংলাদেশের নাগরিক হিসেবেই তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে রিকুইজিশন পাঠাই, MLAR বলে, বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে বিদেশে, এন্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। সেটা কি শুরু করেছেন আপনারা অলরেডি? সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া IFIC ব্যাংক থেকে ঋণের নামে টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার অনেক নথিপত্র গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। তবে তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। পরাগ আজিম জানাচ্ছেন। সাগর রুনি হত্যা মামলার তদন্তে গত 30 সেপ্টেম্বর বিভিন্ন এজেন্সির সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। টাস্ক ফোর্স গঠন হওয়ার পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষ থেকে আরও 9 মাস সময় চাওয়া হয়। আদালত 6 মাস মঞ্জুর করে 22 অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ আদালতকে এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে, তদন্তের প্রগ্রেস আছে, বেশ কিছু কাজ করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় DNA টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনিও আদালতে উপস্থিত ছিলেন। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায় তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। তদন্তে কেন এত দেরি হচ্ছে তা টাস্ক ফোর্স ও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান হাইকোর্ট। যে অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। CD, DVD কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। তদন্তের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নৌশের রোমান। পাঁচাংশের পর কিছুটা আশাবাদী হয়েছিলাম, আমরা আশা করেছিলাম যে কিছু একটা হবে। তদন্ত প্রক্রিয়া বিলম্ব হওয়া যে অজুহাত 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীতে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ এড়াতে ঢাকা সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বৈঠকে বসছেন সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। মিথিলা নাজরিন জানাচ্ছেন। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীর ওপর অজ্ঞাতনামা একটি দলের হামলার জের ধরে মঙ্গলবার বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের শুরু। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় সিটি কলেজের সাইনবোর্ড। কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। আহত হন সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের দিকে ফিরিয়ে নেয়। এর কিছুক্ষণ পর মাঠে নামেন সিটি কলেজ শিক্ষার্থীরা। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এরপর লাঠিসোঁটা সহ ঢাকা কলেজের দিকে এগোতে থাকেন সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দুপুর 2টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাস এবং ল্যাব শেষ করে আবারও মাঠে নামেন। ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাবরেটরি এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের পরও দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাবেক আইজি, এলিট ফোর্স র্যাবের সাবেক ডিজি, বিতর্কিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপল। ঢাকায় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নোটিশ জারি করেছে ইন্টারপল। এনসিবির আবেদনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ 11 জনের ব্যাপারে রেড নোটিশ দেওয়ার বিষয়ে আইনি পর্যালোচনা করে দেখছে ইন্টারপল। ঢাকায় এনসিবির কর্মকর্তারা বলছেন, আইনি পর্যালোচনার শেষে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হতে পারে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদাহ সমস্যার স্থায়ী সমাধান হরি, ভদ্রা ও আপার ভদ্রা নদী খনন করবে সেনাবাহিনী। ভবদাহ এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তি কমাতে সরকার কাজ শুরু করেছে। সবার সমন্বিত প্রচেষ্টায় এই অঞ্চলের অনাবাদী জমি কমে আসবে বলেও আশাবাদ জানান পরিবেশ উপদেষ্টা। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেব। যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। তো আশা করি আমাদের সময়ে আমরা ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধানের কাজটা অন্তত শুরু করে দিয়ে যেতে পারব। এবারে আর স্পোর্টস। সংবাদের পরবর্তী অংশে অনুমোদনের প্রায় 5 বছর পর দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি নির্মাণের মূল কাজ শুরু হতে যাচ্ছে। বন্দরের প্যাকেজ 1 এর অবকাঠামো নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং টোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, গভীর সমুদ্র বন্দরটি চালু হলে পণ্য পরিবহনের সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হবে। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপর বাড়তি চাপ ও পণ্য পরিবহন খরচ কমাতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বিগত সরকারের আমলে। এর অবকাঠামো নির্মাণে ভারত ও চীন দুই দেশ আগ্রহী হলেও উন্মুক্ত দরপত্রে শেষ পর্যন্ত এগিয়ে আসে জাপান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান লিমিটেড এবং টোয়া কর্পোরেশন। মাতারবাড়িতে ভিড়তে পারবে 16 মিটার গভীরতার জাহাজ। ফলে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের উপর বাংলাদেশের নির্ভরতা কমে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। And the most importantly, we will actively collaborate with our partners in Bangladesh. The project is one of the largest infrastructure projects currently under implementation in Bangladesh. The development of Matabari Port as one of the flagship projects that showcase the Japan-Bangladesh Development Cooperation. নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব হুমকিতে পড়ে কিংবা জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো প্রকল্প বা উদ্যোগ নেওয়া হবে না। দ্বন্দ্বের কারণে আমাদের এই প্রজেক্টগুলো, বিশেষ করে সি পোর্ট এবং ডিপ সি পোর্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল লেভেলে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করি। ন্যাশনাল লেভেলে চিন্তা করলে আমাদের ভূখণ্ডের যে নিরাপত্তা এটা জড়িত হতো এবং জড়িত হবে আশা করি ভবিষ্যতে। 2029 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 2030 সালের শুরু থেকেই কার্যক্রম পুরোপুরি চালু হবে বলে আশা করছে সরকার। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার।
রাজনৈতিক দল ও সরকারের সাথে আলোচনা করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সাথে বৈঠক করে দলটি। পরে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিগত সময় নির্বাচন কমিশন সরকারের সহযোগী সংগঠনের মতো কাজ করেছে, তাই এই কমিশনকে আস্থা ফেরাতে হবে। ইসির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে সংস্থাটিকে জবাবদিহিতার মধ্যে আনা যেতে পারে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার ও কারচুপি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের সভাপতি ডক্টর এস.এম. সাইফুল্লাহ অভিযোগ করেছেন, উপযোগিতা যাচাই না করেই আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরমাণু শক্তি কমিশনের উপর আইবাস সিস্টেম চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আগারগাঁওয়ে কমিশন ভবনে সংবাদ সম্মেলনে স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। কমিশনের অনুকূলে অর্থ ছাড় না হওয়ায় কর্মরত প্রায় 600 বিজ্ঞানী সহ প্রায় 2500 কর্মকর্তা কর্মচারী 2 মাস বেতন তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, কমিশন ধর্মী অন্য প্রতিষ্ঠানগুলো এই আইবাস সিস্টেমের অন্তর্ভুক্ত না হলেও পরমাণু শক্তি কমিশনের উপর এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা অনভিপ্রেত। কমিশনের প্রতি বছরের যে আয় ব্যয়ের হিসাব আমাদের সরকারের নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রতি বছর যথাযথভাবে নিরীক্ষিত হয়ে থাকে। এমন অবস্থায় শুধুমাত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অজুহাতে উপযোগিতা যাচাই ছাড়া কমিশনকে আইবাস প্লাস প্লাস সিস্টেমে অন্তর্ভুক্ত করতে বাধ্য করার প্রচেষ্টা কমিশনের মতো একটি বিশেষায়িত সংবেদনশীল প্রতিষ্ঠানের বিশেষত্ব নষ্ট করার অপচেষ্টা বলে মনে হয়। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় পর্যটক সহ কমপক্ষে 26 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পহেলগামে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দোষীরা কেউ রেহাই পাবে না। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। হামলাকারীরা ছদ্মবেশে ছিল এবং টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। হামলার পরই ঘটনাস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে পিটিআই। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নিরাপদ ও সংক্রমণমুক্ত মাসিক নিশ্চিতকরণে অনুষ্ঠিত হল এনশিওরিং সেফ মেনস্ট্রুয়াল হাইজিন শীর্ষক আলোচনা। সেনোরা ও ওজিএসবির যৌথ উদ্যোগে এই আয়োজনে নারীর শারীরিক সুরক্ষা ও মাসিক স্বাস্থ্যবিধান সম্পর্কে সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে ন্যাপকিন ব্যবহারে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়। এ সময় ছিলেন অধ্যাপক ডাক্তার ফরহানা দেওয়ান। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ ও দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আগের নকশা রেখে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কার কাজ চলছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। কর্মকর্তারা বলছেন, মূল বেদির কোনো ডিজাইন পরিবর্তন হবে না। স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান দর্শনার্থীরা। শাকের আদনান জানাচ্ছেন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, বছর দেড়েক আগে স্মৃতিসৌধের মূল বেদি, 4টি স্তম্ভ, সীমানা রাস্তার টাইলস সরিয়ে মার্বেল পাথর ব্যবহার, সুয়ারেজ লাইন এবং প্রবেশপথের পাশে মাল্টিপারপাস দোতলা একটি ভবন নির্মাণ সহ নান্দনিক উন্নয়ন কাজ শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্তম্ভে সিরামিকের ইটের ওপর রং থাকায় বৃষ্টির পানিতে শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে যাচ্ছিল। এজন্য সেখানে নতুন ইট ব্যবহার করা হবে এবং কোনো রং ব্যবহার করা হবে না। ভাঙা পরে টাইসিটা লাগান লাগবে, আর এই কারণে ভাঙতেছি, ভাঙতে এক সপ্তাহ রাখবো। আমার শুধু এগুলো ভাঙ্গা ওই নতুন ইট লাগাবে, শুধু ভাঙার কামে বাস। আমরা জানি যে এগুলো শুধু পুরানগুলো ফালাইয়া নতুন ইট বসাবে এই জায়গায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইট ভাঙার দৃশ্য দেখে আশপাশের মানুষজন সেখানে ছুটে যান। আশা দেখতেছে এখানে কাজ করছে গত 3 দিন ধরে, দেখা যাচ্ছে যেহেতু ভালো মনে করছে যেভাবে, সেভাবেই তারা কি করছে হয়তোবা। পাশের কবরস্থানেও মাস 6 হলো সুয়ারেজ লাইন ও চারপাশে দেওয়াল নির্মাণ সহ উন্নয়ন কাজ চলছে। যেখানে মাটি গর্ত আছে ওখানে মাটি ভরাট করতেছে, মানে আগের চেয়ে অনেক সুন্দর হইতেছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আধুনিকায়ন প্রকল্প 2023 সালের নভেম্বরে অনুমোদন পায় এবং 2024 সালের অক্টোবরে এর বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত মন্ত্রণালয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। অ্যাকশন এড বাংলাদেশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেটনেট বিডির যৌথ উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে একটি ফ্ল্যাশ মব এবং তরুণ যুবদের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে উৎসবের লক্ষ্য উদ্দেশ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 3 দিনব্যাপী আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ড্যাব সংশোধন না হওয়ায় আবাসন ও এই খাতের সংশ্লিষ্ট শিল্পের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, বৈষম্যমূলক ড্যাব ও ইমারত নির্মাণ বিধিমালাকে কেন্দ্র করে ভবনের উচ্চতা এবং আয়তন কমে গেছে, ফলে দীর্ঘদিন যাবৎ আবাসন শিল্প সংকটে রয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে এর সাথে যুক্ত শিল্পগুলোর ওপর। রড, সিমেন্ট সহ আনুষঙ্গিক পণ্যের ব্যবসায় স্থবিরতা বিরাজ করছে। এই অবস্থার উত্তরণে প্রজ্ঞাপনের সংস্কার চান রিহ্যাব নেতারা। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু, কিশোর, যুব এবং প্রাপ্তবয়স্করা সমাজের অবিচ্ছেদ্য অংশ। 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2025 উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তাদের প্রতিভা, সৃজনশীলতা এবং সক্ষমতা বিকশিত করার জন্য প্রয়োজন সঠিক সহায়তা, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং সম্মানজনক পরিবেশ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজনে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামীমা ফেরদৌস। বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন উপদেষ্টা। গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি সোসাইটি অব বাংলাদেশকে 1 কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে পূবালী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার সাবেরা খাতুনের কাছে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সহ গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি সোসাইটি অব বাংলাদেশের সদস্যরাও ছিলেন। সংবাদের সময় হলো আবারও বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম ও অন্যরা। এবারে খেলার খবর।
একবার 6 ঘন্টা পর কোহিনুর কেমিক্যাল কারখানা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কারখানায় ভাঙচুর। মানবাধিকারের প্রতি অবজ্ঞা, উন্নয়নের পথে হুমকি বললেন প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ। অদৃশ্য অনেক শত্রু এখন দৃশ্যমান হচ্ছে বলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। স্বৈরাচার পালিয়ে গেলেও অনেক কাজ বাকি মন্তব্য। জ্যেষ্ঠ 3 জনের মধ্যে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা রাখতে বিএনপির প্রস্তাব। বিচার বিভাগের স্বাধীনতায় ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ। সাগর রুনি হত্যা মামলার অনেক নথি গায়েব, জানালো তদন্ত সংশ্লিষ্ট টাস্কফোর্স। প্রতিবেদন জমা দিতে 6 মাস সময় বাড়ালেন হাইকোর্ট। এবং সিলেট টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে ছন্দে ফিরেছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর অপরাজিত হাফ সেঞ্চুরিতে টাইগারদের 112 রানের লিড। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।